আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিজি দর্পণে। আপনাদের সাথে আছে মিতানজিলা হক। বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতন এবং দলটির নেতাকর্মীদের নির্বাসিত জীবন। একসময় টানা ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে শক্ত হাতে দেশ শাসন করা আওয়ামী লীগ ২০২৪ সালের আগস্ট-অক্টোবর মাসে এক ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনের ঢেউ এতটাই প্রবল ছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হঠাৎ করে ঢাকার ক্ষমতার কেন্দ্র ত্যাগ করে পালাতে হয়। ৫ আগস্ট ২০২৪ তারিখে তিনি দিল্লিতে আশ্রয় নেন। আর পরবর্তী সপ্তাহগুলোতে অনেক নেতা গোপনে ঢাকা ছেড়ে ভারতমুখী হতে থাকেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত, যিনি পেশায় হার্ট সার্জন ছিলেন এবং দীর্ঘদিন স্কটল্যান্ডে চিকিৎসা করেছেন, সেই দলের অন্যতম একজন। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন কিভাবে তিনি ঢাকা শহরে ৭ সপ্তাহ লুকিয়েছিলেন। তিনি বলেন, আমি ৭ সপ্তাহ সূর্যের আলো দেখতে পাইনি। অক্টোবর ২০২৪-এ তিনি পালিয়ে কলকাতায় পৌঁছান। যাত্রাপথ ছিল দুঃসাহসিক। কখনো গাড়িতে, কখনো মোটর বাইকে, আবার কখনো পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করতে হয়েছে। মোট ২২ ঘন্টা লেগেছিল তার। কলকাতায় পৌঁছে প্রথম কয়েক রাত তাকে মেঝেতে শুয়ে কাটাতে হয়েছে, কারণ হাতে কোনো অর্থ ছিল না। এই বেদনাদায়ক গল্প শুধু মিল্লাতের নয়, এটি আসলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর ভাগ্যচিত্র। আওয়ামী লীগ কিভাবে ফিরতে চায়, ভারতীয় গণমাধ্যম স্ক্রোল ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন থেকে আলোকপাত করেছেন ওয়াহিদ ফারুকী। দলের অনেক প্রভাবশালী নেতা বর্তমানে কলকাতার বিভিন্ন অঞ্চলে কারো বাসায়, কারো ভাড়া করা অ্যাপার্টমেন্টে কিংবা সীমিত সুযোগ সুবিধার মধ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তাদের সংখ্যা মিল্লাতের অনুমান অনুযায়ী কমপক্ষে ১,০০০। কলকাতায় তারা নিয়মিত মিলিত হন। কোনো ক্যাফে বা রেস্তোরাঁয় আড্ডা হয়, আবার কখনো কারো ফ্ল্যাটে। এর বাইরে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমেও তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। তাদের লক্ষ্য একটাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্ব দিচ্ছেন, তার আরোপিত দলবন্দি নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বৈধতা দেওয়া। মিল্লাত দাবি করেন, গত ১ বছরে অন্তত ৬৩৭ জন আওয়ামী লীগ কর্মী গণপিটুনিতে নিহত হয়েছেন এবং ১১৬ জন সাবেক সাংসদকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এসব নথিভুক্ত তথ্য করছেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স নামে কানাডা ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্কে। উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করে দলের উপর থেকে নিষেধাজ্ঞা সরানো। গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, কলকাতায় আওয়ামী লীগের একটি রাজনৈতিক অফিস খোলা হয়েছে। ঢাকায় এই খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বিতর্ক তৈরি হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আখ্যা দিয়ে অবিলম্বে অফিস বন্ধের দাবি তোলে। কিন্তু ভারত সরকার প্রতিক্রিয়ায় জানায়, অভিযোগটি ভিত্তিহীন এবং প্রতিক্রিয়া অযৌক্তিক। তবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতারা সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি একেবারে অস্বীকার করেছেন। হাবিব মিল্লাত মজা করে বলেন, আমরা সামাজিক প্রাণী, ৫ জন একসাথে বসে আড্ডা দিলে তো সেটা অফিস হয় না। অপরদিকে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও বিবিসির রিপোর্টকে অতিরঞ্জিত বলেছেন। তার ভাষায়, যে জায়গাটিকে অফিস বলা হচ্ছে সেটি একজন ব্যবসায়ীর মালিকানাধীন ফ্ল্যাট। তিনি আমাদের সেখানে মাঝে মাঝে বসতে দেন। নাদেল আরও দাবি করেন, যদি সেটিকে অফিস বলা হয় তাহলে কলকাতায় অন্তত ৫-৬টি এমন অফিস রয়েছে। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশের জনমতের বড় একটি অংশ এখন ভারতের প্রতি বিরূপ। আওয়ামী লীগকে অনেকে ভারতের পছন্দের দল হিসেবে দেখে, যা রাজনৈতিকভাবে তাদের জন্য দুর্বলতা তৈরি করছে। হাবিব মিল্লাত স্বীকার করেন, বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাস করে ভারত আমাদের নিজেদের রাজ্যের মতো আচরণ করে, তাই খুব সাবধানে চলতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কলকাতা থেকে রাজনীতি চালানো একদিকে সুবিধাজনক হলেও অন্যদিকে দলটির ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ। তবুও ইতিহাসে নজর দিলে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগ কলকাতায় অস্থায়ী সরকার পরিচালনা করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আবারও ফিরে এসেছে, তবে এবার ভিন্ন পরিস্থিতিতে। আওয়ামী লীগের অনেক সাবেক সাংসদ আজ সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করছেন, যেমন নাদেল, যিনি একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। আজ তাকে কলকাতার ব্যস্ত ব্যাংকে লাইনে দাঁড়াতে হয়, আবার রিকশাওয়ালার সঙ্গে ৩০ টাকার ভাড়ার জন্য তর্ক করতে হয়। অন্যদিকে এস.এম. কামাল হোসেন, আরেক সাবেক সাংসদ, ফোনে সরাসরি সাংবাদিকদের বলেন তিনি নাকি ভারতে নেই, যদিও তার ব্যবহৃত মোবাইল নাম্বার ভারতীয়। তাদের মধ্যে আতঙ্ক এতটাই প্রবল যে অনেকে অবস্থান গোপন রাখতে চান।
তবে ছাত্রনেতা সাদ্দাম হোসেন কিছুটা খোলামেলায় কথা বলেন। তিনি কলকাতার নিউ টাউন এলাকায় বসবাস করছেন এবং নিয়মিত বাংলাদেশের ছাত্র রাজনীতির কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার বিরুদ্ধে ঢাকায় হত্যা প্রচেষ্টার মামলা রয়েছে। তিনি দাবি করেন, ইউনূস সরকারের সময়ে অপরাধ ও দুর্নীতি বেড়েছে এবং জনগণের অসন্তোষ বাড়ছে। সাদ্দাম হোসেন সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। তিনি অভিজ্ঞতাটিকে হৃদয়স্পর্শী ও প্রেরণাদায়ক বলে বর্ণনা করেন। তার ভাষায়, তিনি আমাদের বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। এখানে বিজয় বলতে তিনি বোঝাচ্ছেন, নিষেধাজ্ঞা উঠে গেলে আওয়ামী লীগ 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারবেন। হাবিব মিল্লাত একই আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্মরণ করিয়ে দেন, 1979 সালের নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিয়ে প্রায় 25% ভোট পেয়েছিল, যদিও তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এবং শেখ হাসিনা দিল্লিতে নির্বাসনে ছিলেন। তার মতে, এবারও পরিস্থিতি ভিন্ন নয়। দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি এখনও আছে। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এবং পুরনো প্রতিপক্ষ বিএনপি উভয়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দিয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা সরোয়ার তুষার স্পষ্ট করে বলেন, আমাদের মধ্যে অনেক মতভেদ থাকলেও একটি ব্যাপারে জাতীয় ঐকমত্য আছে, সেটি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না। এই দলটি মূলত ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের তারা বড় ধাক্কা খেয়েছে। এ নিয়ে তুষার স্বীকার করেন, তাদের সাংগঠনিক ভিত্তি এখনো দুর্বল এবং জাতীয় নির্বাচনের আগে শক্তিশালী হতে হবে। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের নির্বাচনের সম্ভাবনা নিয়ে কিছু না বলে বরং দলটির অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তার মতে, শেখ হাসিনার 15 বছরের শাসন বাংলাদেশকে অভূতপূর্ব স্বৈরতান্ত্রিক সংকটে ঠেলে দিয়েছিল এবং দলের নেতাদের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। রিজভী অভিযোগ তোলেন, ভারতকে ব্যবহার করে আওয়ামী লীগ এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। তার ভাষায়, ভারতের জন্য এটা ভুল হবে আওয়ামী লীগকে তাদের ভূখণ্ড থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে দেওয়া। এটি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। তবে বিরোধিতা সত্ত্বেও বিএনপি ভারত বাংলাদেশ সম্পর্ককে ভালো রাখতে চায় বলে জানিয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা এবং উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারবদ্ধ। কিন্তু ভারতীয় কূটনৈতিকদের অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। অতীতে বিএনপি ও জামায়াতে ইসলাম ক্ষমতায় থাকাকালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী আন্দোলনের সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। এ কারণে ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে, যদিও এতে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি মনে করেন, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অপরিহার্য। তার মতে, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, অন্যথায় ফলাফল অগ্রহণযোগ্য হবে এবং অস্থিরতা বাড়বে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক আদিত্য গোদারা শিবমূর্তি বলেন, ভারতের জন্য এটি একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কে বিরক্তি তৈরি করছে, কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বা আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিতে পারবে না, কারণ এতে অঞ্চলের অন্যান্য প্রো ইন্ডিয়া নেতাদের জন্য নেতিবাচক বার্তা যাবে। যার মতে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলো বারবার ফিরে এসেছে। যদি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তবে তাদের সমর্থকরা পুনরায় জেগে ওঠে। তবে তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের ফিরে আসতে কয়েক বছর লেগে যেতে পারে। ভারতের এখন প্রস্তুত থাকতে হবে, যে দলই আগামী নির্বাচনে জিতুক তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল। একদিকে আওয়ামী লীগের কাছে কলকাতা নির্বাসন ও আশ্রয়স্থল, যেখানে তারা আড্ডা দেয়, বৈঠক করে এবং রাজনৈতিক পরিকল্পনা সাজায়। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে দলটির ভাবমূর্তি নড়বড়ে হয়ে গেছে এবং প্রতিপক্ষরা তাদের প্রবলভাবে আটকে রাখতে চায়। ভারতের জন্য এটি এক ধরনের বৈদেশিক বোঝা, কারণ আওয়ামী লীগকে সরাসরি প্রত্যাখ্যান করলে তা ভারতের স্বার্থের পরিপন্থী হবে। আবার খোলাখুলি সমর্থন করলেও বাংলাদেশের জনগণের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে, আওয়ামী লীগ একাধিকবার বিপর্যয় কাটিয়ে ফিরে এসেছে। 1975 সালের ট্র্যাজেডি, 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিংবা নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়েও দলটি টিকে আছে। তাই এবারও হয়তো তারা আবার রাজনীতির ময়দানে ফিরে আসবে। প্রশ্ন শুধু কবে এবং কোন কৌশলে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।